নমস্কার, জয় শ্রীরাম। আমি বিশ্বজিৎ, আর আমি এখন আছি নাসিকে পঞ্চবটি স্থানে। আর বন্ধুরা, এই পঞ্চবটি স্থানে কিন্তু বনবাসকালে বহু রামচন্দ্র, লক্ষ্মণ ভাইয়া আর সীতা মাতা অনেকটা লম্বা সময় কিন্তু এখানে কাটিয়েছে। আর এই স্থান থেকে কিন্তু রাবণ তার কুল উদ্ধার করার জন্য সীতা মাতাকে হরণ করে নিয়ে গেছিল। আর আমার পাশে কিন্তু এখন বয়ে চলেছে গোদাবরী নদী। তা বন্ধুরা, পঞ্চবটিতে থাকা সেই ধর্মীয় স্থানগুলো এখন আমরা যেতে চলেছি। তা প্রথমে কিন্তু আমরা যেতে চলেছি সীতা মাতার গুফা। হর হর মহাদেব। গোদাবরী নদীর স্নানের ঘাট থেকে এবার আমি চলে এসেছি শ্রী কপিলেশ্বর দেবস্থানম শিব মন্দির। আর এই মন্দিরে তোমরা শিবলিঙ্গের সঙ্গে কিন্তু নন্দী মহারাজকে দেখবা না। আর এখান থেকে সীতা মাতার গুফা মাত্র 1/2 কিলোমিটার। এখানে অটো রয়েছে, তোমরা চাইলে অটোতেও যেতে পারো, না হলে পায়ে হেঁটেও যেতে পারো। এখন আমি আছি কালারাম মন্দিরের পেছন দিকে, যেখানে একটা হনুমানজির মন্দির রয়েছে। এই সেই হনুমানজি। তো এই স্থানে কিন্তু বনবাসকালে সীতা মাতা, ভ্রাতা লক্ষ্মণ, প্রভু রামচন্দ্র অনেকটা সময় কাটিয়েছিল। এই স্থান থেকেই রামায়ণের একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল। এখান থেকে কিছুটা চলার পর এসে পৌঁছে গেলাম পঞ্চবটি সীতা মাতার গুফার সামনে। এই সেই গুফা। আর এখানে রয়েছে 5টা বটগাছ, যা ত্রেতা যুগের বটগাছ বলে সকলেই মনে করে। তা এই বটগাছের কিন্তু পরপর নাম্বার দেওয়া রয়েছে। এটা 1 নাম্বার বটগাছ, এটা 2 নাম্বার বটগাছ, এটা 3 নাম্বার বটগাছ, এটা 4 নাম্বার বটগাছ, আর এটা হচ্ছে 5 নাম্বার। এই 5টা বটগাছ মিলে এই জায়গার নাম হয়েছে পঞ্চবটি। আর এই 5টা বটগাছের পাশেই অবস্থিত মাতা সীতার গুফা, যা একটা গোটা পাহাড় কেটে তার নিচে তৈরি করা হয়েছিল, যা যুগ পরিবর্তনের কারণে পরবর্তী সময়ের কাঠের তৈরি করা হয়েছিল। কিন্তু আজও সেই গুফা কিন্তু ভব্য দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা প্রবেশ করব গুফার দিকে। চলো বন্ধুরা। গর্ভগৃহে যাওয়ার জন্য এই সেই সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গ পেরিয়ে কিন্তু সকলের যেতে হয়। এই সুড়ঙ্গ পথে কিন্তু একজনের বেশি 2জন আসা যায় না, একজন করেই আসতে হয়। এই দেখো, এই কাকাটা কিন্তু একা একা আসে, 2জন কিন্তু আসতে পারছে না একসঙ্গে। গর্ভগৃহের ভেতরে ফটো তোলা নিষেধ। আর গর্ভগৃহের ভেতরে এরকম একটা শিবলিঙ্গ রয়েছে, যেখানে সীতা মাতা প্রত্যেক দিন ভোলে বাবাকে পুজো করত। সীতা মাতার গুফার সামনেই কিন্তু রয়েছে সীতা হরণ কক্ষ, যেখানে প্রবেশ করতে গেলে 1 টাকা লাগে। এই স্থান থেকে সীতা মাতার মায়াবী রূপকে রাবণ তার কুল উদ্ধার করার জন্য লঙ্কায় হরণ করে নিয়ে গেছিল। আর এই সেই রথ, যেই রথে করে সীতা মাতাকে রাবণ লঙ্কায় নিয়ে গেছিল। সীতা মাতার গুফার থেকে 100 মিটার দূরে অবস্থিত 2000 বছরের পুরনো কালারাম মন্দির। মন্দিরে প্রবেশ করার পর দেখতে পেলাম মন্দিরটা পুরোপুরি কালো পাথরের তৈরি। আর এখানে হনুমানজিও বিরাজমান, হনুমানজির মূর্তিটাও পুরো কালো পাথরের তৈরি। তারপর এখানে রাম, লক্ষ্মণ, সীতা মাতার মূর্তিটাও কালো পাথরের তৈরি। মন্দিরটাও পুরোপুরি কালো পাথরের তৈরি। তাই এই মন্দিরের নাম হয়েছে কালারাম মন্দির। এই মন্দিরেই মুঘলরা আক্রমণ করেছিল। আক্রমণ করার পর এখানকার পুরোহিত মূর্তিগুলো নিয়ে চলে এসেছিল এই গোদাবরী নদীতে। আর এই গোদাবরী নদীতেই মূর্তিগুলোকে ভাসিয়ে দিয়েছিল। পরবর্তীকালে মারাঠা সর্দার ওধেকর স্বপ্নে আদেশে এই গোদাবরী নদী থেকে এই কালারাম মূর্তিটা তুলে নিয়ে গিয়ে আবারও পুনর্নির্মাণ করে কালারাম মন্দির, প্রায় 250 বছর আগে। মহারাষ্ট্রের নাসিকে গোদাবরীর তীরে অবস্থিত রামকুণ্ড। আর এই সেই কুণ্ড, যেখানে প্রভু রামচন্দ্র তার পিতা দশরথ মহারাজের অস্থি বিসর্জন করে স্নান করেছিল। আর এই সেই কুণ্ড, যেই কুণ্ডে অস্থি বিসর্জন করার পর যে গুঁড়ো গুঁড়ো হাড় থাকে সেইগুলো গলে যায়। পৃথিবীতে কোথাও হয় না, শুধু একমাত্র এখানেই হয়। এটাই প্রভুর মহিমা।
তা তখন থেকেই ভক্তরা তাদের পূর্বপুরুষের মোক্ষ প্রাপ্তি করার জন্য এই স্থানে এসে পুজো অর্চনা করে তারপরে কিন্তু এই রামকুণ্ডে ডুব দিয়ে স্নান করে। রামকুণ্ডের পাশেই রয়েছে হনুমান কুণ্ড, আর এই হনুমান কুণ্ডের এখানে অবস্থিত 15 ফুটের একটা হনুমানজির মূর্তি। তারপরে আমি নেমে গেলাম স্নান করতে সেই পবিত্র গোদাবরী নদী, যেখানে কুম্ভ মেলায় প্রচুর সাধু সন্তরা স্নান করে। তোরা সীতামাতার গুহার থেকে এখন আমরা কিন্তু যাচ্ছি তপবন, আর তপবনে যাওয়ার রাস্তাটা তোমাদের দেখাই। এই যে তপবন যাওয়ার রাস্তা, গুফার সীতামাতার যে গুফা, সেই গুফার ওখান থেকে কিন্তু অটো পাওয়া যায়। জানি না কত নেয়, আমি জিজ্ঞেস করিনি, যেহেতু আমরা হেঁটে পদযাত্রা করছি। তোমরা কিছুটা আসার পর প্রথমে কিন্তু ওই লক্ষ্মীনারায়ণ মন্দির দেখতে পাবো, এই দেখো। তারপরে আরও মন্দির রয়েছে একটা, ওই দেখো। আর ঠিক এখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তপবন। তা চলো তপবনে গিয়ে তোমাদের দেখাবো। হর হর মহাদেব। সীতামাতার গুফা থেকে তপবনের দূরত্ব 3.5 কিলোমিটার, আর সেই 3.5 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবা মোটা মোটা তেঁতুল গাছ আশ্রমও রয়েছে। এই পাহাড়ি গাছের বাগানও কিন্তু তোমরা দেখতে পাবা। এবার আমি ফাইনালি তপবন চলে এসেছি, আর এখানে এসেই প্রভুর একটা বিরাট মূর্তি দেখতে পাচ্ছি, প্রভু রামচন্দ্রের। তারপরে চলে আসলাম লক্ষ্মণ মন্দির, আর এই সেই মন্দিরের গেট, আর এই গেট দিয়ে এখন আমি প্রবেশ করব। মন্দির পরিসরের গেটের ভেতরে প্রবেশ করার পর তোমরা দেখতে পাবা এখানে কিন্তু একটা বইয়ের দোকান রয়েছে, যেখানে বিভিন্ন শাস্ত্র বিভিন্ন বই পাওয়া যায়। এবার আমি মন্দিরে প্রবেশ করলাম, আর প্রবেশ করেই দেখতে পেলাম এখানে লক্ষ্মণ ভগবান শেষনাগ রূপে পূজিত হচ্ছে। আর এখানেই একমাত্র মন্দির যেখানে লক্ষ্মণ ভগবান শেষনাগ রূপে পূজিত হয়, আর পাশে কিন্তু ভোলে বাবার একটা মন্দির রয়েছে। আর এই সেই স্থান যেখানে লক্ষ্মণ ভগবান রাবণের বোন শূর্পণখার নাক কেটে দিয়েছিল, আর ঠিক এই নাককেই সংস্কৃত ভাষায় নাসিকা বলে, তাই এই শহরের নাম নাসিক হয়েছে। লক্ষ্মণ ভগবান মন্দির থেকে মাত্র 400 মিটার দূরে অবস্থিত ভারত সেবা সংঘ আশ্রম। তো সেখানেই গিয়ে রাত্রিবেলা আমরা রাত্রিবাস করলাম, ভোজন পেলাম।